দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের টকশো দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব গুম কমিশনের প্রতিবেদন, গুম খুনের তদন্ত ও বিচার নিয়ে। আমার সঙ্গে দুজন আলোচক রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার হাতের বাঁদিকেই আছেন খন্দকার রাকিব, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভাইনের পিএইচডি গবেষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও গবেষক হিসাবে আপনি কাজ করছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই আছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব এবং আইন সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, যে বিষয়টি বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম একটি গুমের বিষয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। গত 15 বছরে জুলাই আন্দোলনের আগ পর্যন্ত এই বিষয়টি সবসময় আলোচনা ছিল। রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক যারা বিভিন্নভাবে গুম হয়েছেন, পরিবার থেকে হারিয়ে গেছেন, কেউ কেউ আবার পরে ফিরে এসেছেন, কেউ কেউ একদমই ফিরে আসেননি, এই বিষয় নিয়ে এই দুটো প্রতিবেদনও জমা পড়েছে, যার দ্বিতীয় ধাপটা গত জুনের 4 তারিখে প্রকাশিত হয়েছে। এবং সেখানে যে ডাটাটি এসেছে যে 36 জেলায় গুমের ঘটনার তথ্য পেয়েছে তদন্ত কমিশন। 1772টি অভিযোগ বিশ্লেষণ করেছে কমিশন। 1427 জন পরে জীবিত ফিরে এসেছে এবং 345 জন, যা পার্সেন্টেজের জায়গায় হচ্ছে 19% এখনও নিখোঁজ রয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। খন্দকার রাকিব, আপনার কাছে প্রথমে আসতে চাই। আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়েই গবেষণা করেন, যে তদন্ত প্রতিবেদন এসেছে কমিশনের হাতে এবং আমরা দেখেছি যে প্রথম তদন্ত প্রতিবেদন আসার পর প্রধান উপদেষ্টাও বিস্ময় প্রকাশ করেছেন যে এইভাবেও ঘটনা ঘটতে পারে কিনা। আপনারা আসলে কি পেলেন এবং আপনার গবেষণায় যে কেসগুলো আমাদের জনসম্মুখে এখন এসেছে বা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, তার সত্যাসত্যের জায়গাটা কি এবং তার গভীরতার জায়গাটাই বাকি? অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কমিশনের প্রশ্ন অবশ্যই হচ্ছে তারা একটা সত্য উদ্ঘাটন করছেন যে বাংলাদেশে যে এতদিন ধরে যে দশকের পর দশক এটা যে দীর্ঘ গুম কালচার একটা তৈরি হয়েছে, কমিশন এটা সত্য উদ্ঘাটনের জন্যই তো এই কমিশনটা করা হয়েছে। সো কমিশন এরই মধ্যে তার দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের একটা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা আইডেন্টিফাই করেছে এর মধ্যে যে আগের যে আমরা যে কর্তৃত্ববাদী সরকারটা দেখেছি তারা কেন গুম করছে, তারা এটার একটা লজিক তারা ব্যাখ্যা করেছে এবং প্রত্যেকটা গুমের ঘটনাকে তারা কিভাবে ইনভেস্টিগেশন এবং তদন্ত, বা যেটা আমরা তদন্ত বলি, তারা কিভাবে তদন্ত করেছে এইটার তারা হচ্ছে দীর্ঘ চ্যালেঞ্জগুলো নিয়ে তারা আলাপ করেছে এবং তারা এর মধ্যে প্রায় 253টা কেস তারা নিজেরা এর মধ্যে তদন্ত শেষ করেছে বলে তারা প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে তাদের চ্যালেঞ্জগুলো এবং তারা কীভাবে এগুলো সত্যগুলো উদ্ঘাটন করেছে তার বিস্তারিত তারা তুলে ধরেছে। এবং এই তুলে ধরার মধ্য দিয়ে তারা মূলত যে কাজটা করেছে যে বাংলাদেশের সরকারের যে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের যে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো এবং বাংলাদেশের যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে তাদের যে এক ধরনের সম্পৃক্ততা, সেটাকে তারা হচ্ছে খুব বড় করে তারা এই জিনিসটাকে আলোকপাত করেছে এবং পুরো জিনিসটাকে তারা হচ্ছে এই জিনিসটা তারা বের করে নিয়ে এসেছে। এবং কি ধরনের প্রত্যেকটা প্রতিষ্ঠান, যে সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের কার কি ধরনের এঙ্গেজমেন্ট ছিল এই পুরো গুম প্রক্রিয়ার মধ্যে, তারা সেই জিনিসগুলো তারা শুধু নিয়ে এসেছে তা না, এবং এই পুরো প্রতিষ্ঠানগুলোকে কিভাবে এক ধরনের জবাবদিহিতা এবং যা ঘটে গেছে তার কিভাবে একটা লিগ্যাল রিপারেশন তারা হচ্ছে এনশিওর করা যায়, তারা সেই ধরনের কিছু রিকমেন্ডেশন দিয়েছে। এবং ভিকটিমদেরকে কিভাবে সমাজে হচ্ছে আপনার রিপারেশন করা যায় সেগুলো নিয়ে তারা সরকারকে খুব সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে বাংলাদেশে যতগুলো কমিশন হয় বা যা কিছু হয়েছে, অসংখ্য সরকারকে তারা হচ্ছে আপনার রিকমেন্ডেশন দেয়, কিন্তু এই কমিশনের এই রিপোর্টটা ভেরি ইন্টারেস্টিং। তারা সরকারকে মাত্র জাস্ট 2টো রিকমেন্ডেশন দিয়েছে। দেখা যায় যে কি সরকারকে অসংখ্য, আপনি যতগুলো কমিশন হয়েছে দেখবেন অসংখ্য, তো সরকার দেখা যায় যে কি এটা নিব এই ধরনের এক ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ে এবং নিজেদের একটা ডিলেমা তৈরি হয়। কিন্তু তারা সুনির্দিষ্টভাবে তারা 2টো জিনিসের কথা বলেছে। একটা জিনিস বলেছে যে এই কালচারটা এটা শুধুমাত্র যে ভিকটিম তাদের জন্য না, বাংলাদেশের পুরো রাষ্ট্র গঠন প্রক্রিয়ার জন্যই সমস্যাজনক। কারণ বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিগুলো, বাংলাদেশ তো আসলে সিকিউরিটি এজেন্সিগুলো ছাড়া চলবে না, কিন্তু সিকিউরিটি এজেন্সিগুলোর একটা বড় অংশ এটার সঙ্গে একটা অংশ এটার সঙ্গে ইনভলভ ছিল। তো এইটা তো সিকিউরিটি এজেন্সি নিজেদের জন্যই সমস্যা। সো এটা যাতে সিকিউরিটি এজেন্সিগুলো নিজেরাই যাতে এই বিপদ থেকে কিভাবে বের হয়ে আসা যায় তারা সেটা তারা হচ্ছে কিছু রিকমেন্ডেশন করেছে। আর যারা ভিকটিম
তারা কিভাবে সমাজে আপনার হচ্ছে রিহ্যাবিলিট হওয়া যায় এটা নিয়ে তারা যে দুটো করেছে, প্রথম তাদের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সরকার যাতে দ্রুত এটার একটা সমাধান দেয় ভিকটিমদেরকে। না, প্রতিবেদনে তো যে বিষয়গুলো গুমের বেশিরভাগ ঘটনা সরকারি সংস্থাগুলোর সাথে সম্পর্কিত, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ করে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি ৬৭% বেশি ঘটনার জন্য দায়ী। তার মানে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলোকে রাষ্ট্র পরিচালনার জন্য অর্গানোগ্রামের যে জায়গা, তারাই সরাসরি এই জায়গাগুলোর সাথে জড়িত। কিন্তু এইরকম কি ধরেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও কি এরকম ঘটনার কোনো নজির আছে? এই ধরনের ঘটনাগুলো এগুলো হচ্ছে 70-এর দশকে মূলত আর্জেন্টিনাতে আমরা দেখেছিলাম, এবং ল্যাটিন আমেরিকাতে সেখানে যখন বড় ধরনের সহিংসতা হয়েছে, মধ্য আমেরিকাতে সহিংসতা ঘটেছে, বিশেষ করে এল সালভাদর, গুয়েতেমালা, কলম্বিয়া, চিলি, সেখানে লার্জ স্কেলে ঘটেছে। এবং আমরা তুরস্কে দেখেছি, এরপরে আমরা আলজেরিয়াতে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি। কিন্তু আমাদের সাউথ এশিয়ান কনটেক্সটে এটা খুবই নতুন ফেনোমেনা। আর আমাদের এখানে এইটা সাউথ এশিয়াতে মূলত পাঞ্জাবের যে শিখ জনগোষ্ঠী, তাদের বিরুদ্ধে প্রথম এই ধরনের আমরা গুমের যে প্র্যাকটিস এটা দেখেছি। ভারত সরকারের এই জিনিসটা সেখানে করেছে, তারপর তারা সেটা হচ্ছে কাশ্মীরে করেছে। বাংলাদেশে এইটা আমরা 2010, 12, 14 সালের আগে আমরা এটার সঙ্গে সেরকম অর্থে পরিচিত ছিলাম না। আমার নিজের ফিল্ডওয়ার্কে আমি জানি যে আমি একটা বাসায় যখন ফিল্ডওয়ার্কে গেছি, সেখানে সে যে গুম হয়ে একটা মেয়ে তার বাবার বাড়িতে আসছে, তো তার বাবা আশপাশের লোকজনকে কনভিন্স করতেছে যে তার মেয়ের জামাইটা গুম হয়েছে, ওই জন্য আসছে। কিন্তু মানুষ জানতো না, মানুষ মনে করছে যে ইটস সামথিং মেবি অ্যাবান্ডেন্ট, যে তাকে স্বামীর বাড়ি থেকে ছেড়ে দেওয়া হয়েছে অর সামথিং। মানুষ গুম জিনিসটা তখনও কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতো না। বা সেই জিনিসটা আসলে চালু হয়েছে মূলত যখন বড় আকারে এখানে ক্রসফায়ার এবং এনকাউন্টারের মতো ঘটনাগুলো ঘটতো, এবং সেটা নিয়ে যখন মানবাধিকার কর্মী থেকে আন্তর্জাতিক সংস্থাগুলো এটা নিয়ে সরকারকে প্রশ্ন করা শুরু করেছে, সরকার দেখছে যে তারা এইভাবে মানুষ মারলে এটা সারা দুনিয়াতে এক ধরনের কেওস তৈরি হয়, কারণ পত্রিকার নিউজ হয়, অনেক কিছু হয়। কিন্তু এইরকম একটা মানুষকে যদি গুম করে দিনের পর দিন রেখে ফেলা যায়, এই যে তখনকার যে কর্তৃত্ববাদী সরকার, তার যে একটা খায়েশ ছিল, ডেজায়ার ছিল যে মানুষকে এক্সটারমিনেট করে দিবে, কিন্তু এক্সটারমিনেশন যেহেতু সমাজে আউটক্রাই তৈরি করে, কিন্তু সে গুম করলে কিন্তু ওই ধরনের তাকে কোনো ধরনের জবাবদিহিতা ফেস করা লাগতো না। ফলে হচ্ছে সে এইটা কি করতো, গুম করে রাখতো। এটা নিয়ে কেউ তখন এত বেশি তাদেরকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করতো না, আনটিল 2000, এই যে যখন থেকে মায়ের ডাক থেকে শুরু করে অন্যান্য ভিকটিমরা একত্র হওয়া এবং তারা প্রশ্ন করা শুরু করছে তার আগ পর্যন্ত। খন্দকার রাকিব, আপনার কাছে আবারও ফিরবো। একটু যেতে চাই অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব এবং আইন সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মুসা, আপনাদের পার্টি তৈরি হওয়ার পরেই ধরেন জুলাইয়ের আন্দোলনের ফলেই তো আপনারা, জি, এর আগে তো আর আপনাদের রাজনৈতিক দল ছিল না, কিন্তু আপনারা এনসিপি এই গুম খুনের বিচার, সংস্কার, নির্বাচন সব বিষয়গুলো নিয়েই তুলনামূলক অনেক অ্যাক্টিভ। আমরা এই গুনখুমের জায়গায় আসে ছোট্ট করে একটু অন্য একটা বিষয়ে যেতে চাই। গতকালকে লন্ডনে একটি বৈঠক হয়েছে, সেটা নিয়ে আপনার পার্টি একটা বিবৃতিও দিয়েছে। সেই বিবৃতির জায়গাটা যদি একটু পরিষ্কার করেন, যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের সাথে উপদেষ্টা মিটিং করেছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে তো সবার মধ্যে একটা উৎকণ্ঠা আছে, কবে নির্বাচন হবে। বিএনপি এক ধরনের কথা বলেছে, জামাত এক ধরনের কথা বলেছে, আপনারা এক ধরনের কথা বলেছেন। তো একটা আন্তরিক আলোচনার পরে যদি দুই দল বলতে সরকার পক্ষ এবং বিএনপির লোকজন বসে একটা বিবৃতি দিয়েছে, সেটা নিয়েও আপনাদের আপত্তি কেন? জি, ধন্যবাদ। দেখুন, এই জায়গাটি খুব সহজে আমরা যদি বোঝার চেষ্টা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছিলেন। তিনি বাংলাদেশেও যারা বিএনপির নেতৃস্থানীয় নীতি নির্ধারক ছিলেন, তারাও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশগ্রহণ করেছেন। কিন্তু যে কারণেই হোক, আমরা জানি যে তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন, তিনি কিন্তু দেশে আসছেন না। ইভেন তার মামলা মোকদ্দমা শেষ হয়ে যাওয়ার পরেও তাকে কিন্তু আমরা দেশে আসার কোনো উদ্যোগ দেখছি না। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তিনি লন্ডন সফরে গিয়েছেন। সেই লন্ডন সফরের একটি সময় তিনি বের করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তিনি কথা বলেছেন। আমরা রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে এই বৈঠককে ইতিবাচকভাবে নিয়েছি এবং আমরা স্বাগত জানিয়েছি। এটি ভদ্রলোকদের রাজনীতি এভাবেই হওয়া উচিত। আমরা সেটা অতীতেও বলে আসছি, এখনও বলছি, সেই জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু যেভাবে সরকার পক্ষ এবং আপনি যেটা বললেন যে একটি রাজনৈতিক দল তারা মিলে একটি যৌথ বিবৃতি দিল এবং সেখানে দুই পক্ষের একটা দর কষাকষির পরে
একটা নির্বাচনের সম্ভাব্য একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো, এই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে খুবই দৃষ্টিকটু এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে সংগ্রাম, তাদের যে সাধনা, তাদের যে মানুষের প্রতি চাওয়া এবং বিশেষ করে এই জুলাই আন্দোলনের পরে মানুষের যে এজেন্সি তৈরি হয়েছে রাষ্ট্র ক্ষমতার প্রতি, মানুষের যে নিজের ক্ষমতা তৈরি হয়েছে তার প্রতি এক ধরনের অবজ্ঞা বলে আমরা মনে করছি। কারণ একটি সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই অন্য একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নাই, এটা আমরা সরাসরি মনে করছি। কিন্তু তার সাথে বৈঠকের বিষয়টিকে আমরা কিন্তু ইতিবাচকভাবে নিয়েছি। কিন্তু একই সাথে আমরা বলে আসছি যে এই যে বিষয়গুলো, যদিও সেখানে সংস্কার এবং বিচারের একটি ইফ বাট এভাবে যুক্ত করা আছে, কিন্তু এই বিষয়টিতে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ আমাদের যে এই রাজনৈতিক দলটির উঠে আসা সেটি কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা, অর্থাৎ মানুষের কাছ থেকে মানুষের ক্রাই দেখে মানুষের যে অংশগ্রহণ তার মাধ্যমেই কিন্তু আমাদের এই ভলকানো থেকে আমাদের উঠে আসা। আমাদের মানুষের জন্য যে দরদ, আমাদের সংস্কারের জন্য যে দরদ, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে দরদ, সেই জায়গা থেকে আমরা এটাকে কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারছি না যে শুধুমাত্র একটি বৃহৎ রাজনৈতিক দল, সে শুধুমাত্র বৃহৎ, আপাত দৃষ্টিতে বৃহৎ, এই কারণেই তার সাথে মিলে একটা সমঝোতায় চলে যেতে হবে, এটা আমরা মনে করছি না। আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা এখানে বাংলাদেশের যে মানুষ ছিল, বাংলাদেশে যারা জুলাইয়ে শহীদ হয়েছেন সেই পরিবার, যারা জুলাই আহত হয়েছেন এবং এই দীর্ঘ সময়ে যারা ফেসিবাদের শিকার হয়েছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের যে পরিবার, তাদের যে কান্না, তাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে চাহিদা, সেই জায়গা থেকে তিনি বিচ্যুত হয়ে এই বৈঠকের পরে এই বিবৃতিটি দিয়েছেন বলে আমরা মনে করছি। আচ্ছা, সেই সাথে যদি এখন একটু যুক্ত করেন যে আজকের যে বিষয় গুম কমিশনের প্রতিবেদন, গুম খুনের তদন্ত বিচার, এনসিপি গুমের তদন্ত এবং বিচারের জন্য তারা কি আলাদা কোনো উদ্যোগ নিচ্ছে, নাকি সরকারের যে কমিশন হয়েছে বা যে প্রক্রিয়া বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো হচ্ছে সেটা একটা ধরেন একটা একাডেমিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, এছাড়া আলাদা করে কি আপনারা সরকারকে কোনো প্রেশার ক্রিয়েট করছেন যে এই বিচারগুলো যেন একটু ত্বরান্বিত হয়, এরকম কোনো উদ্যোগ আপনাদের পক্ষ থেকে আছে কিনা? ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এখানে বেশ কয়েক ধরনের উদ্যোগ আছে। এক হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমরা যখন এর আগেও জাতীয় নাগরিক পার্টি ছিলাম তখনও আমাদের সংস্কার কেন্দ্রিক আলাদা কিন্তু আমাদের কমিটি ছিল, আমাদের কমিটির মধ্য থেকেই সেখানে তারা সরকার যে সংস্কারের উদ্যোগগুলো নিয়েছে, যে কমিশনগুলো গঠিত হয়েছে, বিশেষ করে গুম কমিশন, সেটার উপরে আমরা নজর রাখছিলাম কিভাবে তারা এই কাজগুলো করছে এবং সেখানে যদি আমাদের জায়গা থেকে কোনো ধরনের সহযোগিতার দরকার হয়, কোনো ধরনের, এবং কখনো কখনো যদি আমাদের কথা বলার দরকার হয়, চাপ প্রয়োগের দরকার হয়, সেই দায়িত্বটি আমরা পালন করছিলাম। এরপরে আমরা পার্টিতে রূপান্তর হওয়ার পর, জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পরেও ফেব্রুয়ারিতেও আমরা কিন্তু আলাদা আমাদের সংস্কারের জন্য আলাদা কমিটি আছে এবং নিয়মিতভাবে আপনারা দেখবেন যে কথাটি আপনিও বলছিলেন যে অন্যান্য দলের থেকে আমাদের এখানে দরদটা বেশি, কারণ আমরা মানুষের যে দুঃখ, মানুষের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি, সেগুলোর কাছ থেকে দেখে এসে আমাদের দলটি গঠিত হয়েছে এবং রাষ্ট্রের যে নতুন বন্দোবস্ত আমরা মেরামত করতে চাই, নতুন বন্দোবস্ত তৈরি করতে চাই, সেখানে নতুন যে রাষ্ট্র কাঠামো হবে সেখানে কোনোভাবেই এই গুমের যেন অস্তিত্ব না থাকে এবং যে গুমের মতো যে পৈশাচিক যে অপরাধগুলো হয়েছে সেগুলোর যেন বিচার হয়, সেগুলো যেন সরকার বা সরকারি রাষ্ট্রীয় বাহিনীগুলো জবাবদিহিতার আওতায় আসে, সেটার জন্য আমরা নিয়মিতভাবে চেষ্টা করে যাচ্ছি, এগুলোর সাথেও আমরা কথা বলছি। এছাড়াও আমাদের পার্টির যে, আপনি জানেন যে আমাদের পার্টির যে লিগ্যাল সেল আছে, সেখান থেকেও আমরা বলেছি যে গুমের শিকার কোনো ব্যক্তি বা পরিবার যদি আইনের আশ্রয় নিতে চায়, এটা শুধু গুমের শিকার ব্যক্তিরাই নয়, যারা জুলাইয়ে আহত হয়েছেন বা এর আগেও ক্যাম্পাসগুলোতে যে ভায়োলেন্সগুলো হয়েছে, গত 13 বছর যারা অন্যান্যভাবে ভিকটিম হয়েছেন, আপনারা জানেন অনেকে ওয়ার অন টেররের পরে যে এখানে নানানভাবে সন্ত্রাসবাদীদের ধরা হচ্ছিল বিভিন্ন নামে, অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে, তাদের সেখানে যারা ভিকটিম ছিলেন তারাও যদি কোনো আইনের আশ্রয় নিতে চান বা ক্ষতিপূরণের আওতায় আসতে চান, তাদেরকেও আমাদের লিগ্যাল সেলের পক্ষ থেকে সরাসরি আমরা সহযোগিতা করছি। ধন্যবাদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। খন্দকার রাকিব, আপনার কাছে আরেকবার আসতে চাই যে এই কমিশন তো 2010 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়ার ঘটনাগুলোই মূলত তদন্ত করছে। এটা নিয়ে হয়তো বিভিন্ন আলোচনা হতে পারে যে এর পরে বা আগের এই বিষয়গুলো কেন আসবে না, কিন্তু যে তদন্ত কমিশন আসছে সেখানকার কি পয়েন্টগুলো যদি আপনি বলেন যেগুলো উঠে এসেছে এবং যেগুলো মানুষ শুনলে বুঝবে যে এই প্রক্রিয়াটা আসলে কিভাবে ঘটেছে, তদন্ত প্রতিবেদনের কি পয়েন্টগুলো, ঘটনাগুলো যে গবেষণায় উঠে এসেছে সেগুলোর কি পয়েন্টগুলো কি আমাদের একটু বলতে পারেন যে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল? এটা খুব ইন্টারেস্টিং। এবার যখন গুম কমিশন তাদের রিপোর্টটা দিল, তার প্রথমেই দেখেছে যে আমি যেটা অলরেডি আগে আলাপ করেছি যে সরকার কেন গুম করা শুরু করছে, যখন ইন্টারন্যাশনাল ব্যাকলেশ খাওয়া শুরু করলো, তো তারা যখন এই গুম জিনিসগুলো করলো এবং 5 আগস্টের পরে আপনারা দেখেছেন যে সবগুলো যে গুমের যে গোপন বন্দিশালাগুলো, এগুলো সবগুলো অ্যাবান্ডন ছিল। তো গুম কমিশন
অক্টোবর থেকে এই জিনিসগুলো খোঁজা শুরু করলো যে কোথায় কোথায় মানুষজনকে রাখা হতো, এবং তারা কিন্তু এটার জন্য নানান ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে। কারণ 5 আগস্টের পর পর্যন্ত পরে ম্যাক্সিমাম আপনার হচ্ছে গোপন বন্দিশালাগুলোকে বাহিনীগুলোর যারা সম্পৃক্ত ছিল তারা এগুলোকে আলামতগুলোকে ধ্বংস করেছে। ফলে এটা গুম কমিশনের জন্য এটা খুবই টাফ ছিল যে এই জিনিসগুলোকে খুঁজে বের করা। তো তারা এটার জন্য যে কাজটা করেছে, তারা যারা ভিকটিম ছিল তাদের টেস্টিমনির উপর তারা রিলাই করেছে। তারা যেমন হচ্ছে তারা এক জায়গায় যাচ্ছে, গিয়ে দেখতেছে যে মনে হচ্ছে এটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু তারা যখন হচ্ছে তার থেকে টেস্টিমনি শুনলো যে আচ্ছা এই এই এলাকার এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যে এই এলাকা থেকে কি কি ধরনের সাউন্ড শোনা যায়। যেমন অনেকে মনে করতো যে যেমন ব্যারিস্টার আরমানের কেসে যে তাকেও হয়তো বা আয়নাঘরে রাখা হয়েছিল, কিন্তু আয়নাঘরের যে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো, সেখানকার দেয়ালের বর্ণনা, সেলগুলোর যে বিবরণ, সেখানকার যে হচ্ছে আপনার বাথরুমের যে টাইমিং, গোসলের যে সময়, বন্দীদের সঙ্গে কী ধরনের আচরণ করতো, কারা সেখানে ডেপ্লয় থাকতো, এইটার হচ্ছে তারা যখন প্রত্যেকটা বন্দী আলাদা আলাদা তারা হচ্ছে সাক্ষ্য নেওয়া শুরু করলো, তারা দেখতেছে যে অন্য বন্দীদের থেকে উনারটা আলাদা, তার মানে উনি আলাদা একটা জায়গায় থাকতেন। তো অন্য বন্দীরা যে ধরনের একটা সময় তারা কত কাছ থেকে আজানের শব্দ শোনা যেত, তারপর রেল যাওয়ার গাড়ির শব্দ শোনা, যেমন এক এক জায়গায় এক এক ধরনের বন্দী, তখন তারা নিশ্চিত হয়েছে যে ব্যারিস্টার আরমান আসলে এই জায়গাতে ছিলেন না, উনি আরেকটা জায়গায় ছিলেন। সো তখন তারা নিশ্চিত হলো যে আচ্ছা তাহলে এটা হচ্ছে এই জায়গায়। তো অনেকগুলো জায়গা তখন তারা আবিষ্কার করা শুরু করলো, কিন্তু সেখানে দেখা গেল যে তারা যখন সেই জায়গায় গেলেন, ব্যারিস্টার আরমান যে ব্যাখ্যাটা দিচ্ছেন এটার সঙ্গে মিল ছিল না। তখন তারা তাকে আবার প্রশ্ন করলেন যে আপনি কি আসলে এখানে ছিলেন? তো তিনি তো তাদেরকে তো ম্যাক্সিমাম সময় কিন্তু চোখ বেঁধে রাখা অবস্থায় বের করা হতো রুমের বাইরে, বাথরুমেও যখন নিয়ে যাওয়া হতো। তো উনি সাক্ষ্য দিচ্ছিলেন যে তাকে চোখ বন্ধ রাখলেও তিনি 5টা সিঁড়ি নেমে বামে যাইতেন। তো গুম কমিশন তারা 5টা সিঁড়ি নেমেছে, কিন্তু তারা বামে কোনো কক্ষ পাচ্ছে না। পরবর্তীতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ডেকেছে, তারা পুরো ভবনের পরিমাপ করেছে, দেখতেছে যে এইখানে কিছু জিনিস মিসিং। দেন তারা হচ্ছে যখন এই পরিমাপ করে দেখলো যে এখানে কিছু জিনিস মিসিং, সেই জিনিসগুলোকে তারা তখন ভাঙলো, দেখলো যে ভিতরে সেল আছে, এবং বন্দীরা রুমের বর্ণনা দিত, এই রুমটার কালার কেমন, এই রুমটা যেমন একজন বন্দী বলতেছে যে সে যে রুমে ছিল এবং তার যে বাথরুম দুটোর কালার ভিন্ন। তো এটার মধ্য দিয়ে কিন্তু তারা এই জিনিসগুলো তারা আপনার হচ্ছে তৈরি করেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কি তারা কোনো ধরনের কিছুই পাচ্ছে না, কিন্তু সে তার একটা সময়, যে একটা সময় তো সে আপনার হচ্ছে গুম ঘরে ছিল, তো সেই সময়টাতে তারা জানে যে ওই সেলের দায়িত্ব, ওই গুম ঘর বা গোপন বন্দিশালাটার দায়িত্বটা কোন বাহিনীর ছিল, এবং কোন বাহিনী থাকলে কারা কারা সে দায়িত্ব ছিল, এই সকল কিছু কিন্তু পাবলিক রেকর্ড, যে এগুলো কিন্তু সরকার চাইলে এগুলো কিন্তু একদম সবগুলোই প্রত্যেকটা বাহিনী তারা হচ্ছে তাদের এই রেকর্ডগুলো তারা রাখে। কিন্তু আরেকটা জিনিস তারা চ্যালেঞ্জ ফেস করেছে, দেখা গেছে যে কি তারা যারা হচ্ছে গুমকারী, তারা হচ্ছে গুমের ভিকটিমদের থেকে যে ধরনের আপনার হচ্ছে ঘুষ নেওয়া, অবৈধ আপনার হচ্ছে ট্রানজ্যাকশন, তাদের পরিবারকে ফোন কল থেকে কল দেওয়া, এগুলো কিন্তু তারা অনেক ক্ষেত্রে তারা কিন্তু সফল হয় নাই যে ভেরিফাই করতে, কারণ এটা 10 বছর আগের, এত বছর আগের যে ফোন কলগুলো, ফলে তারা কিন্তু এত আপনার হচ্ছে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই তারা হচ্ছে আপনার ম্যাথোডোলজিগুলো ইউজ করে তার প্রত্যেকটা গোপন বন্দিশালা এই পর্যন্ত অনেকগুলো আপনারা জানেন যে তারা প্রায় 700 বন্দিশালার কথা বলছে তারা আপনার হচ্ছে আবিষ্কার করেছে। এবং ভেরি ইন্টারেস্টিং, তারা দেখেছে যে প্রত্যেকটা বন্দিশালার এটার আলাদা আলাদা ইউনিক কিছু বৈশিষ্ট্য ছিল এবং আলাদা আলাদা নাম ছিল। যেমন আপনার ডিজিএফআইটা যেরকম আয়নাগর ছিল, র্যাবের একটা নাম ছিল হচ্ছে হাসপাতাল, বগুড়াতে একটা নাম ছিল মেহমানখানা। সো এইরকম তারা এই জিনিসগুলো আবিষ্কার করেছে। এরপর তারা যে জিনিসটা করেছে যে একটা মানুষকে গুম করার পর তার ভাগ্যে দুটো জিনিস ঘটতো, হয় তাকে হচ্ছে ক্রসফায়ার করে এনিহিলেট করে ফেলা হতো, আর অথবা তাকে হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলা মামলা দিয়ে, প্যাকেজ মামলা দিয়ে জেলে পাঠানো হতো। যাদেরকে এক্সটারমিনেট করা হতো তারা সেই জিনিসটাও তারা হচ্ছে যে কাজটা করেছে যে সে সময় কারা দায়িত্বে ছিল, এবং তার অধীনে ধরেন একজন হচ্ছে বড় অফিসার যিনি ওই সময় ওই গোপন বন্দিশালা দায়িত্বে ছিলেন, তার যে রানার, তার যে হচ্ছে আপনার যে তার অধীনে যতজন কর্মচারী ছিল, কমিশন হচ্ছে যত বিস্তৃত সম্ভব তারা মানুষজনের ইন্টারভিউ নিয়ে তারা তো জানে যে ধরেন একজন পাশের যে তার যে পিএস যে গুম করে একটা লাশ নদীতে এক্সটারমিনেট করতেছে, তার ড্রাইভার তো তার সঙ্গে গিয়েছে,
বা তার সামওয়ান ওয়েন্ট উইথ দ্যাম। সো তারা এরকম বিস্তৃত ইন্টারভিউ নিয়ে তারা এই জিনিসগুলো তদন্ত করে বের করেছে যে যাদেরকে এক্সটারমিনেট করা হতো তাদের লাশ কোথায়, আপনার হচ্ছে যেমন বুড়িগঙ্গা নদীতে বা সুন্দরবনে কিছু কিছু স্পট ছিল, এবং বিশেষ করে যে এই যে ঢাকার যে রেল লাইনটা উত্তরবঙ্গের দিকে গিয়েছে সে রেল লাইনের মধ্যে, এবং হচ্ছে আপনার দক্ষিণবঙ্গে যেটা হয়েছে যে অনেক দিন গুম করে রাখার পরে তারা হচ্ছে চোখ বাঁধা অবস্থায় রোডের মধ্যে ফেলে দিত এবং হচ্ছে গাড়ি দিয়ে নিজেরাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করে এই জিনিসগুলো ঘটেছে। সো তারা সেখানে এই জিনিসগুলো পেয়েছে, এই যে রেল লাইনের, সো তারা এই প্রত্যেকটা জিনিস তারা বিস্তৃত সেখানে যারা উইটনেস ছিল। এবং এটা খুবই ইন্টারেস্টিং, তারা যে জিনিসটা এই আনফোল্ড করেছে যে বাহিনীগুলোর মধ্যে যারা এই প্র্যাকটিসগুলো করতো এটার মধ্যে নানান কম্পার্টমেন্টালাইজেশন ছিল। সবাই কিন্তু অনেকে আছে যে একজন বন্দীকে সে আটক করেছে, তিনি নিজেও জানেন না যে উনি কার কাছে সোফর্দ করতেছে। গুম এই বিষয়টা শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক না, এটার অনেক ওয়াইড ভার্সন ছিল। টিমগুলো একজন ধরে নিয়ে এসেছে, তারপর সে আরেকজনের কাছে দিয়ে দিয়েছে, তারপর তার জীবনে কি ঘটেছে এটা সেও জানে না, তার পরিবারও জানে না, বা বাহিরে আসেনি। বিস্তৃত ছিল এরকম যে শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে চিটাগংয়ে, বগুড়াতে, মানে একটা বড় পরিসরে ছিল। ধরুন রাজনৈতিক শিষ্টাচারে আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে যখন একটা ক্ষমতা হস্তান্তর হবে, কি এমন করলে বা রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করলে এই জিনিস আর ফিরে আসবে না? জি, ধন্যবাদ। এই উত্তরটিতে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় একটু পিছনে আপনাদেরকে টানতে চাই যে যখন বাংলাদেশে এভাবে ওয়াইড স্প্রেড গুমটা শুরু হলো, আপনারা জানেন যে জাতিসংঘে বা প্রতিটা সদস্য দেশ থেকে হিউম্যান রাইটসের রিপোর্ট পাঠাতে হয় এবং সেই রিপোর্টগুলো প্রেজেন্ট করতে হয়। সেখানে শুরুর দিকে 2013-14 সালের দিকে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মিস্টার দীপুমণি, তিনি কিন্তু বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জাতিসংঘের সেই রিপোর্টগুলো তিনি প্রেজেন্ট করেছেন এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সেই মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেছেন। এবং আমি শুরুটা এভাবে করছি যে রাষ্ট্রীয় জায়গা থেকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো বিষয়গুলো নিয়ে আপনি শুনে খুবই আশ্চর্য হবেন, এবং একজন সাধারণ মানুষ এই জায়গাতে তার ধৈর্য হারা হয়ে যাবে যে সেই রিপোর্টে দীপুমণি উল্লেখ করেছেন যে বাংলাদেশে কোনো গুমের ঘটনা ঘটছে না। কেন ঘটছে না? কারণ বাংলাদেশের লিগাল সিস্টেমে গুমকে ডিফাইন করা নাই। বাংলাদেশের যে পেনাল কোড আছে, বাংলাদেশের যে পেনাল লগুলো আছে, সেখানে কোথাও গুম বলে কিছু নাই। অতএব আমাদের দেশে এই অপরাধ ঘটছে না। দেখুন, মানুষের যে অস্বীকারের যে মাত্রাটা, সেখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পাই যে রাষ্ট্রের কোন জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে এবং সবচেয়ে সফিস্টিকেটেড যে জায়গা, যে ওয়ার্ল্ড জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল, সেখানে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করে আসছেন যে আমাদের দেশে কোনো গুম ঘটছে না, কারণ আমাদের দেশের পেনাল লয়ে গুমের কোনো ডেফিনেশন নাই। এরকম জায়গা থেকে আসলে এই অস্বীকারের জায়গাটা শুরু হতো, অস্বীকারের যে রাজনীতি সেটি কিন্তু শুরু হতো। কারণ হচ্ছে আমরা দেখেছি যে গুম খুনের শিকার কিন্তু হতো বেশিরভাগ ক্ষেত্রেই পলিটিক্যাল অপোজিশনরা। অর্থাৎ আপনি দেখবেন যে এই কমিশনের রিপোর্টও যদি দেখেন বা এর আগেও যারা আমাদের দেশের মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের রিপোর্টগুলো, পত্রিকার রিপোর্টগুলো আপনি দেখবেন যে সিস্টেমেটিক্যালি টার্গেট করা হতো অপোজিশন লিডারদের। এখানে আপনি প্রচুর লোক দেখবেন যে বিএনপির লোকজন, বিএনপির নেতাকর্মী যাদেরকে অন্যভাবে দমন করা যাচ্ছে না, যাদেরকে পলিটিক্যাল অপোজিশন দিয়ে খুন করা যাচ্ছে না, অথবা সরাসরি ক্রস ফায়ারে এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, অন্য রিপারকেশন আছে, তাদেরকে গুমের শিকার করে নেওয়া হতো। এবং যেটা আমার সহ-আলোচক যেটা বলেছেন যে গুম হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আপনার পরিবারও একটা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে থাকেন যে তিনি আদৌ বেঁচে আছেন কিনা, এবং তিনি একটা ক্ষীণ আশা তার মনের মধ্যে থাকে যে আমি হয়তো সরকারের এই জায়গায় ধর্ণা দিলে অথবা ক্ষমতা কাঠামোর এই জায়গায় আমি একটু তদবির করতে পারলে আমি হয়তো আমার প্রিয়জনকে ফেরত পাবো। ইলিয়াস আলী, চৌধুরী আলম, তাদেরকে তো এখন পর্যন্ত মানে কোনো সুরাহা হয়নি। কিন্তু আপনি দেখেছেন যে তার পরিবারকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী তিনিও ডেকে নিয়ে তার পরিবার কিন্তু ওই আশ্বাসের ভিতর ছিলেন যে হয়তো আমি কোথাও একটু আশ্রয় নিলে আমার হয়তো প্রিয়জন ফিরে আসতে পারে। এই কান্নাগুলো কিন্তু তাদের শেষ হয়নি। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে কিভাবে একটি রাষ্ট্র কাঠামো, ক্ষমতা কাঠামো একটি তার অপোজিশনকে, বিশেষ করে অপোজিশনকে, এবং এছাড়াও আমরা অন্য গুমেরও প্যাটার্ন আমরা দেখেছি। সেখানে দেনা পাওনা নিয়েও যদি কারোর সাথে, আপনার সাথে আমার দেনা পাওনা বা অন্য জায়গা জমি নিয়ে সমস্যা, এরকম ক্ষেত্রেও কিন্তু এই রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রাক্ষসী বাহিনী হয়ে গেছিল তাদেরকে হাত করে, অর্থাৎ তাদেরকে আপনি ঘুষ দিয়ে বা অন্য কোনোভাবে ম্যানেজ করে তাদেরকেও কিন্তু এই গুম খুনের শিকার কিন্তু করার উদাহরণগুলো আমরা দেখেছি। তো সভ্যতার এই বিবর্তনের পরে কোনোভাবেই এটি আর মেনে নেওয়া যায় না যে একটি রাষ্ট্রে গুমের মতো কালচার চলতে পারে। সেজন্য আপনারা জানেন যে এই যে গুম কমিশন যেটি গঠন হয়েছে সেটি আমরা শুরু থেকে স্বাগত জানিয়েছি, এবং এই কমিশনের একটি অন্যতম কাজ হচ্ছে যে লিগ্যাল সিস্টেমের কোন কোন জায়গায় সংস্কার আনলে এই গুমের মতো অপরাধগুলোকে রোধ করা যাবে
সেটি কিন্তু তাদের একটি কাজের আওতা রয়েছে এবং আমরা আশা করব যে তারা যখন চূড়ান্ত রিপোর্টটা দেবে সেখানে এই বিষয়ে সুস্পষ্টভাবে বলবে। যদিও তারা এই যে অন্তর্বর্তী দ্বিতীয় রিপোর্টটি যেটা দিয়েছেন সেখানেও কিন্তু তারা একটি চ্যাপ্টার রেখেছেন যে এ মেসেজ ফর দ্য জুডিশিয়ারি, অর্থাৎ জুডিশিয়ারির কী রোল প্লে করা উচিত এবং সেই রোলটি তারা প্লে করতে পেরেছে কিনা সেটা আমরা দেখেছি যে বাংলাদেশের গত 15-16 বছর ধরে জুডিশিয়ারির যে জায়গাটা ছিল যে এই গুমখুন প্রতিরোধের ক্ষেত্রে তাদের যে জায়গা, তাদের যে ক্ষমতা সেটি তারা প্রয়োগ করেনি, সোজা কথায় তারা সেটি প্রয়োগ করেনি। আপনি জানেন যে এই জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, উনি গুম হয়ে যাওয়ার পরেও কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে হেভিয়াস কর্পাস একটি রিট হয়েছিল এবং এই হেভিয়াস কর্পাস নামে একটি ব্যবস্থা আছে যে সেখানে কাউকে যদি খুঁজে না পাওয়া যায় তখন আইনশৃঙ্খলা বাহিনীকে আদালত নির্দেশ দিতে পারেন যে তার বডিকে বা তাকে এখানে আমার সামনে উপস্থাপন করো। তো এই আদালতের যে ক্ষমতা ছিল সেই এখতিয়ারও কিন্তু তারা প্রয়োগ করতে তারা অনীহায় ছিল এবং তারা সেগুলো প্রয়োগ করেনি। তারাও ক্ষমতা কাঠামোর সাথে এমনভাবে একত্রিত হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে গুম কমিশন তার অন্তর্বর্তী রিপোর্টে একটি চ্যাপ্টার রেখেছে যে জুডিশিয়ারির জন্য এবং তার যে রিকমেন্ডেশন যেটা চূড়ান্ত রিপোর্ট আসবে সেখানেও আমরা আশা করি এখানে সুস্পষ্টভাবে আইন সংস্কারের বিষয় থাকবে। আর পরে যে আপনি প্রশ্নটি করেছিলেন যে বাংলাদেশের রাজনীতি যারা করতে চায় পর থেকে, বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদেরকে অবশ্যই একমত হতে হবে যে বাংলাদেশে গুম নামে কোনো অপরাধ আর সংগঠিত হবে না। এই জায়গায় যদি কেউ কোনো ধরনের যদি কিন্তু তারা করে, যদি তারা এখানে একমত না হয় এবং এটি যদি জুলাই চার্টারে না থাকে, আপনারা জানেন যে জুলাই চার্টার নিয়েও আমরা কিন্তু বারবার বলে আসছি যে জুলাই চার্টারে কিছু মৌলিক বিষয়ে অবশ্যই একমত হতে হবে। তার ভিতরে এই বিষয়গুলো, জুডিশিয়ারির এই বিষয়, লিগাল সিস্টেমের এই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব আরোপ করছি যে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে এবং বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদেরকে এই ওয়াদা, এই প্রতিশ্রুতি দিয়েই রাজনীতি করতে হবে যে আমি ক্ষমতায় আসি বা না আসি কখনোই রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক কখনোই গুমের শিকার বাংলাদেশে হবে না। না, কিন্তু ধরেন আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি এটা করব না, কিন্তু আমি যখন ক্ষমতায় আসলাম তখন আমি আমার সেই প্রতিশ্রুতি ভুলে গেলাম। এই দুয়ের মধ্যে ধরেন আইন এবং রাজনৈতিক প্রতিশ্রুতি, এই দুয়ের মধ্যে সন্নিবেশ কিভাবে ঘটানো সম্ভব, যেটা হলে ধরেন অন্তত নিশ্চয়তা পাওয়া যাবে 10-15 বছর আমাদের রাজনীতির শিষ্টাচারটা অন্তত ভালো থাকবে? এরকম কোনো ফরম্যাট আছে কিনা? জি, অবশ্যই ফরম্যাট আছে। আসলে হয়েছে কি, আমাদের দেশে দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো একেবারে ভাঙাচোরা অবস্থায় থাকার কারণে আমাদের মন থেকে ওই আস্থাটাই চলে গেছে যে এই ফরম্যাটে আসলে প্রতিকার পাওয়া সম্ভব। আপনি সহজ করে দেখেন, যদি কেউ গুমের শিকার হয়, আমাদের দেশের যে জুডিশিয়াল সিস্টেম আছে সেখানে কিন্তু আপনি আশ্রয় নিতে পারেন, কিন্তু আমাদের জুডিশিয়ারি, আমি যেটা বললাম একটু আগে, যে তারা ওই পরিমাণে অ্যাক্টিভ বা তাদের সদিচ্ছাটা ছিল না, যে কারণে তারা এই জায়গাগুলোতে ইন্টারফেয়ার করতো না। তারা মনে করতো যে সরকার যেভাবে চাচ্ছেন এটার ভিতরে আমি না ঘাটাই। আমরা তো আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে এমনও দেখেছি যে বাংলাদেশের প্রধান বিচারপতিকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জি, তা এটা তো ধরেন রাজনৈতিক চাপের কারণে, অন্য কোনো চাপ না। এই চাপটা এই 36 জুলাই বা এই জুলাইয়ের বিপ্লব, 5 আগস্টের পরের যে দেশ বাংলাদেশ, সেখানে এমন কি মিরাকল হলে এই ঘটনাগুলো আর ঘটবে না বা প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হবে না? জি, এইটা আসলে কোনো মিরাকল এখানে ঘটবে না। আমাদের নিজেদেরকেই এই প্রতিষ্ঠানগুলো আবার রিবিল্ড করতে হবে। আমরা যেটা বলছি, আপনি যদি জুডিশিয়ারিকে আস্থায় আনতে পারেন, জুডিশিয়ারির উপর যদি পাবলিক ট্রাস্টটা তৈরি হয় এবং জাজদেরকে যদি আপনি স্বাধীনতা দিতে পারেন, তাহলে তারা যে কোনো নাগরিকের একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে তারা কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে। এবং তারা যদি রাষ্ট্রীয় যে বাহিনীগুলো এই গুমের সাথে জড়িত তাদের প্রধানদেরকে বা যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আসে তাদেরকে যদি সরাসরি আদালতের দ্বারস্থ হতে হয়, আদালতের আওতায়, এখতিয়ারের আওতায় আসে, তখন কিন্তু তারা আর এগুলো করতে পারবে না। আপনার যে প্রশ্নটা যে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছায় তো আসলে এটা সম্ভব হবে না। আমাদের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে জুডিশিয়ারি এবং ল এনফোর্সিং এজেন্সি, এরা যদি সক্ষমতা অর্জন করে, তারা যদি মানুষের প্রতি দরদ তাদের থাকে এবং নিজেদের ভিতরে যদি ওই সাহসটা তাদের তৈরি হয়, তাহলেই কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। ধন্যবাদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। খন্দকার রাকিব, আপনার কাছে আবারও ফিরতে চাই। প্রতিবেদনে এখনও প্রায় 3 শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এখন এই নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তদন্ত কমিশন কি ধরনের সুপারিশ করেছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু দায়িত্ব এই নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা? ধরেন আমি কাউকে খুঁজে পেলাম না, কিন্তু তার জীবনে কি ঘটেছে সেইটুকু জানার অধিকার তো পরিবারের আছে। এটার জন্য কি রাষ্ট্রীয় কোনো প্রক্রিয়া কাজ করছে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গুম কমিশন যে আইনের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেখানে কিন্তু সে তার রিপোর্টটাকে পাবলিকলি অ্যাভেলেবল বা এরকম সরকারের আপনার হচ্ছে অনুমতি ছাড়া, সো এইখানে একটা আমাদের যে আইন, বাংলাদেশের যে ইনকোয়ারি কমিশন, একটা আইনের একটা সমস্যা তৈরি হয়েছে। এই জন্য ভিকটিম ফ্যামিলিগুলো স্টিল তারা জানে না তাদের ফ্যামিলিগুলোর সঙ্গে কী ঘটেছে। স্টিল মেনি ফ্যামিলিজ যাদের প্রিয়জন হারাই গেছেন, তারা এটা সার্চ করতেছেন। সো আমি রিপোর্টে এখন পর্যন্ত যতটুকু শেয়ারেবল, আমরা যতটুকু পড়েছি, জেনেছি, সেখানে তারা
অল্প কিছু কেস তারা এর মধ্যে সলভ করেছে এবং হচ্ছে এটা অ্যাগেইন এইটা হচ্ছে তাদের এখতিয়ারের একটা বিষয় যে এই কমিশন এই জিনিসগুলো হচ্ছে ঘোষণা করা তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা এটা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে অপরাধ ট্রাইব্যুনাল তারা যখন, কারণ এই পুরো কমিশনটা এটা কিন্তু একটা হিউম্যান রাইটস ইনভেস্টিগেশন, ইটস নট দ্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এরা যদি হচ্ছে আপনার যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে হচ্ছে ভিকটিম ফ্যামিলিগুলো তারা একটা যথাযথ লিগ্যাল রিপারেশন যেটাকে আমরা বলি তারা সেটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। না ধরেন যার পরিবার হারিয়ে গেছে, যে খুঁজে পেল না, সে মনে করবে যে আমার পরিবারের সাথেও বোধহয় একই ঘটনা ঘটেছে। ধরেন এখানে পত্রপত্রিকা ছোট করে এসেছে, বলেছে যে আমাকে চিৎ করে শোয়ায় দিচ্ছে, 2 হাত আর 2 পায়ের মধ্যে বাঁশ ঢুকায় দিছে, তারপর হাত পায়ের উপরে 4 জন উঠে বসে, এরপর মুখের উপরে একটা কাপড় দিয়ে ওপর থেকে পানি ঢালতেছিল। এখন যে ধরেন আমার পরিবারের কেউ কারোর সাথে এরকম হয়েছে বা অন্যরকম হয়েছে, তো আমি তো জানি না আমার পরিবারের সাথে কি হয়েছে। আমি যখন এই লাইনটুকু পড়বো তখন আমি মনে করব যে আমার আত্মীয়ের সাথেও বা আমার পরিবারের সাথে একই ঘটনা ঘটেছে, কিন্তু পরিবার হিসেবে তো আমি জানতে চাই যে আমার সাথে আসলে কি ঘটেছে। এই জানার ক্ষেত্রে রাষ্ট্র কি আমাকে কতটুকু হেল্প করবে? আচ্ছা, কমিশনের রিপোর্ট এখনো পুরোপুরি ডিসক্লোজ করে নাই যে কোন ভিকটিমের সঙ্গে কি ধরনের আপনার হচ্ছে অমানবিক আচরণ করা হয়েছে। তারা হচ্ছে একটা জেনেরিক, আমি যেটা বারবার বলছি যে এটা একটা হিউম্যান রাইটস ইনভেস্টিগেশন এবং ভিকটিম ফ্যামিলিগুলো তারা এটা অবশ্যই এটা তারা এটা বুঝতে পারবে যে তাদের ফ্যামিলির সঙ্গে এই ধরনের ভয়াবহ আপনার অমানবিক আচরণ করা হয়েছে। কিন্তু যেহেতু আমরা এক্স্যাক্টলি এখনো জানতে পারছি না যে কোন ভিকটিমের সঙ্গে আসলে কি ঘটেছে, যেহেতু এটা কমিশন এখনো ডিসক্লোজ করে নাই পুরোপুরি, সো তার আগ পর্যন্ত আমরা এখনো জানি না। বাট কমিশন আমার যেটা ব্যক্তিগতভাবে এক্সপেকটেশন থাকবে যে সরকার অবিলম্বে কমিশনের মধ্য দিয়ে যে ভিকটিম ফ্যামিলিগুলো যারা এখনো খুঁজতেছে তাদের আত্মীয় স্বজন, তাদেরকে একটা অ্যান্সার দেওয়া উচিত খুব দ্রুত। এটা সরকারের অন্যতম, কারণ তারা তো এখনো, কারণ আমি অনেকগুলো ভিকটিমের সঙ্গে আপনার হচ্ছে কথা বলেছি, তারা 5 আগস্টের পরে তারা মোর ট্রমাটাইজ হয়ে গেছেন, কারণ তারা আশা করেছিলেন যে তাদের প্রিয়জন হয়তো বা ফিরে আসবেন বা অনেক কিছু তারা স্টিল তারা খোঁজ করতেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলো কিন্তু এরপরে মোর ট্রমাটাইজড এবং সরকারের এই বিষয়টা নিয়ে আলাদা করে তাদের ভাবনা চিন্তা করা উচিত এবং যাদের ফিরে আসেনি তাদেরকে এটার একটা জবাব, এটা সরকারের, কারণ এটা দায়িত্ব হচ্ছে সরকারের, এটা কিন্তু ভিকটিম ফ্যামিলিকে জানানো কি ঘটেছে এটা সরকার খুব দ্রুত এটা জানানো উচিত। এখন এই প্রতিবেদন কি বিচার প্রক্রিয়াকে সহজ করবে? অবশ্যই, কারণ এই প্রতিবেদনটা পুরো গুম প্রক্রিয়াটা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো তাদের নিজেরা তারা এই পুরো ঘটনাগুলোতে কিন্তু ট্রমাটাইজ। আমি অসংখ্য আপনার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ইন ডিফারেন্ট ক্যাপাসিটি তাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে, তাদের সঙ্গে বসার সুযোগ হয়েছে। আপনি দেখবেন যে গুম কমিশনের প্রতিবেদনে এটা এসেছে যে তারা বাংলাদেশের যে জুলাই জাদুঘর যেটা হচ্ছে শেখ হাসিনার যে বাসভবন, সেখানে কিছু চিঠি তারা আবিষ্কার করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অর্ডার করা হতো যে আপনারা এই মানুষদেরকে এক্সটারমিনেট করবেন, মেরে ফেলবেন, কিন্তু তারা সরাসরি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা হচ্ছে চিঠি দিয়ে বলেছে যে আমরা এই ধরনের কাজ আমরা করতে পারবো না এবং তারা সেটা হচ্ছে স্বহস্তে লিখে তারা তাদের চাকরি পর্যন্ত ছেড়ে দিচ্ছেন। কিন্তু অসংখ্য আপনার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা জুনিয়র লেভেলে এবং নিচের লেভেলে, তাদের অনেকের পক্ষে যে তাদের যে উপরস্থ যে তারা অনেকে এই জিনিসগুলো নিয়ে তারা হচ্ছে পুরোপুরি ট্রমাটাইজ এবং হচ্ছে এইটা তো মানে এই পুরো বাহিনীও তো আসলে এই জিনিসটা থেকে এক ধরনের তাদেরকেও তো এই জিনিসটার একটা জবাবদিহিতা এবং দায়টা থেকে তাদেরকে নিজেদেরকেও তো মুক্ত করতে হবে। ফলে আসলে আমার কাছে মনে হয় যে বাহিনীগুলো নিজেদের থেকে, ইটস নট যে সরকার, বরং বাহিনীগুলো নিজেদের মধ্যে এক ধরনের ইনভেস্টিগেশন করা। এটা তো একটা সরকার করতেছে একটা গুম কমিশন করে, কিন্তু পুলিশ নিজে তার একটা ইনভেস্টিগেশন করবে যে তার যে একটা প্রফেশনাল যে এথিক্স কোড, এটা কি ধরনের ব্যত্যয় ঘটেছিল বা ঘটানো হয়েছিল, মিলিটারি তার মধ্যে কি ধরনের ব্যত্যয় ঘটানো হয়েছিল। এবং উনি খুব একটা ইন্টারেস্টিং, আমার সহ আলোচক বলতেছিলেন মুসা ভাই, যে আপনার হচ্ছে দীপুমণি তিনি হচ্ছে আউটরাইট আপনার হচ্ছে ডিনাই করেছেন যে গুম হয় নাই। এবং আমরা দেখেছি 2020 সাল পর্যন্ত এমনকি বাংলাদেশের সো কল্ড মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন যে ডক্টর মিজান, ওনারা পর্যন্ত কন্টিনিউয়াসলি গুম জিনিসটাকে অস্বীকার করে গেছেন। কিন্তু আমরা রিসেন্টলি বিবিসিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের পূর্বেকার যে আপনার হচ্ছে
এই তথ্যমন্ত্রী তিনি আবার বলতেছেন যে গুমটা রাজনীতিবিদরা করে নাই, মিলিটারিরা নিজেরা করতেছে। ফলে এই যে দেখেন জিনিসটা, তারা কিন্তু এটা আরেকজনের ঘাড়ে দিয়ে দিচ্ছে, একটা বাহিনীর ঘাড়ে দিয়ে দিচ্ছে। ফলে বাহিনীগুলো নিজেদের 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 দায়বদ্ধতার জায়গা থেকে তাদের সকল ফোর্স তো এই কাজটা করে নাই, সুনির্দিষ্ট কিছু অংশ করেছে। সো এরা কারা, এবং এইটার জন্য বাহিনীগুলোকে নিজে এই ধরনের কালচারে যাতে কখনো না পড়ে, কারণ এটা যখন একবার পড়ে যায়, বাহিনীরই কোনো একটা সদস্য যখন এটা পড়ে যায়, সে কিন্তু পুরোপুরি ট্রমাটাইজ হয়ে যায়। আমরা শুধু ভিকটিমের কথা বলি যে ভিকটিম ট্রমাটাইজ, তার পিটিএসডি হয়েছে, কিন্তু আপনি বাহিনীর লোকদের সঙ্গে যখন ইন্টারভিউ নেবেন দেখবেন যে যারা এই সমস্ত কাজের সঙ্গে ইনভলভ ছিল তারা নিজেরাই ট্রমাটাইজ, তাদের নিজেরই দেখবেন না। কিন্তু যারা নির্দেশনা প্রদান করেছে এবং তারপরে ঘটনাগুলো ঘটেছে, আপনারা নির্দেশদাতা কারোর সাথে কি কথা বলতে পেরেছেন, বা তাদেরকে সাইকোপ্যাথ মনে হয়েছে কিনা? এটা তো ঘটনাগুলো তো স্বাভাবিক না, এগুলো কি সুস্থ মানুষের দ্বারা সম্ভব না? এটাকে অসুস্থ না, সুস্থ অবস্থায় সজ্ঞানেই তারা এই কাজগুলো করেছে যারা করেছে। কিন্তু এইটার তো একটা জবাবদিহিতার জায়গায় এখন আসতে হবে। ফলে এই যে সরকার যে কমিশন করছে, আমি এটা এক্সপেক্ট করব যে বাহিনীগুলো নিজেরা, প্রত্যেকটা বাহিনী তার বাহিনীটা কিভাবে নিজেরা সংস্কার করে। ইটস নট যে পার্টি থেকে আরেকজন জোর করে আমার উপর কেন, হোয়াই? আমাদের আমার ঘরে কি সমস্যা, আই নো বেটার দ্যান আদার্স। সো এই জিনিসগুলা কোনো বাহিনী এখন পর্যন্ত তাদের কি ইনভলভমেন্ট ছিল, আই এম সরি টু সে, আমি খুব দুঃখের সঙ্গে এই জিনিসটা দেখেছি যে কোনো বাহিনী বাংলাদেশে 5 জুলাইয়ের পরে জুলাই আন্দোলন ঘটে যাওয়ার পরেও তাদের নিজেদের সংস্কার, এমনকি আই এম সরি, নট অনলি দ্য সরকারি বাহিনী, বাংলাদেশের যে বিচার বিভাগ, সো কল যে বিচার বিভাগ, সেই যে এই পুরো অন্যায়ের সঙ্গে যে সে যে আপনার হচ্ছে তার যে একটা কমপ্লিসিট রিলেশন ছিল, তারা যে একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন কি করছে, অনেক কিছু করছে, কিন্তু কি জিনিসগুলো ঘটেছে তাদের নিজেদের মধ্যে আমরা দেখেছি যে সত্য খোঁজা তাদের নিজেদের জায়গা থেকে, এই জিনিসটা কিন্তু আমার চোখে পড়েনি। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইটস নট যে অন্য নিজেরা তাদের কি দায়বদ্ধতা ছিল এবং এটাকে ভবিষ্যৎ যে করণীয়গুলো কি, তাদের এটা নিয়ে এক ধরনের নিজেদের মধ্যে আলাপচারিতা করা উচিত। অনেক ধন্যবাদ খন্দকার রাকিব। অ্যাডভোকেট মুসা, আপনার কাছে একটু ফিরতে চাই। এটা তো ধরেন এক ধরনের একটা প্রতিবেদন জমা দিয়েছে কমিশন, কিন্তু আইনি প্রক্রিয়ায়, যেটা আমি ওনাকেও বলেছিলাম, আইনি প্রক্রিয়াটায় ধরেন আমার পরিবারের সাথে বা আপনার পরিবারের সাথে ওনার পরিবারের সাথে কারোর সাথে ঘটেছে, প্রতিবেদনে সেটা আসলো, এর তো কোনো আইনগত ভিত্তি নাই। তো ভিকটিম যদি বিচার পেতে চায় তাহলে আইনগত ভিত্তিটা আসলে কি হতে হবে? এই কমিশনের রিপোর্টের সাথে মামলা বা আইনি প্রক্রিয়ার পার্থক্যটা কি, বা কোন জায়গায় গেলে আসলে আমি সঠিক বিচারটা পাবো? জি, ধন্যবাদ। দেখুন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গুম কমিশন যেটি গঠিত হয়েছে সেটি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 সেটির আন্ডারে গঠিত হয়েছে। সেখানে আপনি জানেন যে সরকার কোনো একটি বিষয়ে যদি কোনো তদন্ত তারা করতে চায়, তখন তারা একটা কমিশন গঠন করতে পারে। সেই কমিশনের আওতা দেয়া থাকে, পরিধি দেয়া থাকে, তারা কি কাজ করবে। এখানেও এই কমিশনকে পরিধি দেওয়া আছে। সেখানে তার পরিধির বেশ কয়েকটা কাজের ভিতরে একটা ছিল যে যারা গুম হয়েছেন কিন্তু এখনো ফিরে আসেননি, তাদের সন্ধান, তাদের একটা কাজ ছিল। যারা গুমের সাথে জড়িত ব্যক্তি ছিল, গুমের ঘটনার সাথে, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং তাদের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া কি হতে পারে সেটা সুপারিশ প্রদান করা, এবং বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে কি সংস্কার আনা যায় এই গুম প্রতিরোধের জন্য। এই মোটা দাগে এই 3টি জায়গার একটা পরিধি কিন্তু ওই যে গেজেটটি শুরুতে হয়েছে 2024 সালের 15ই সেপ্টেম্বর, সেখানে আমরা এই আওতাটা দেখেছি। এরপরে যেটা হয়েছে যে কেউ যদি এই কমিশন যেটা করতে পারবে, এই কমিশন কিছু সুপারিশ প্রদান করতে পারবে সরকারকে, যেটা ওই আওতা থেকেই আমরা দেখলাম যে এই জায়গা থেকে তিনি কিছু আইনি এবং সংস্কারের সুপারিশ বা ওই কাঠামোর সুপারিশ তিনি করতে পারবেন। কিন্তু যিনি এই গুমের ভিকটিম হয়েছেন অথবা যে ফ্যামিলিগুলো এই গুমের ভিকটিম হয়েছে, তারা যদি লিগালি এটার কোনো রেমেডি চায় তাহলে তাদেরকে সরাসরি আসলে আদালতে যেতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেই আইনটি 2024 সালে যখন এই আগস্টের পরে সংশোধনী আনা হয়, সেখানে কিন্তু এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে সেখানে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটি রয়েছে সেটি কিন্তু সেখানে মানা হয়েছে। অর্থাৎ আপনাকে এখন যদি এই গুমের বিচার চাইতে হয়, আপনি সরাসরি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আপনি মামলা করতে পারবেন এবং সেই মামলায় যে আলাদা তদন্ত প্রক্রিয়া আছে সেটির মাধ্যমে তদন্ত প্রক্রিয়া হয়ে আসবে। কিন্তু এই গুম কমিশন যে রিপোর্টগুলো তৈরি করতেছে, যে মানুষগুলোর
সাক্ষাৎকার তারা নিচ্ছেন, যে মানুষগুলো তারা যে পদ্ধতিগুলো তারা আবিষ্কার করছেন, সেই সবই কিন্তু ওই মামলাতে এভিডেন্সিয়ারি ভ্যালু হিসেবে এভিডেন্সিয়ালি অ্যাডমিসেবল হবে, অর্থাৎ এটার একটা সাক্ষ্যগত মূল্য থাকবে। এই যে রিপোর্টটি যদিও একটি মানবাধিকার রিপোর্ট হিসাবে এই রিপোর্টটি সরকারের কাছে সুপারিশ আকারে যাবে, কিন্তু শুধুমাত্র এটার উপরে না, যখন একটি আলাদা মামলা হবে ট্রাইব্যুনালে অথবা বাংলাদেশের প্রচলিত আদালতে, সেই আদালত এই ট্রাইব্যুনাল এই যে কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টকে সাক্ষ্য হিসেবে সে মর্যাদা দিতে পারবে এবং এটার উপরে করবোরেটিভ অন্যান্য যে সাক্ষ্যগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে যারা জড়িত সেখানে কিন্তু তারা শাস্তির একটা বিধান করতে পারবে। আরেকটা হচ্ছে, আপনি এরকম মনে করেন কিনা যদি রাজনৈতিকভাবে পরিবর্তন হয় এবং নির্বাচনের পর নতুন সরকার চলে আসে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বাধাগ্রস্ত হবে নাকি কন্টিনিউ চলবে? এই কারণে বলছি যে নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিষয়গুলো নিয়ে যেহেতু আপনাদের এনসিপির সাথে বিএনপি জামাত প্রত্যেকেরই একটা বিরোধিতার জায়গা আছে। জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রে ছিল, মূল একটা লক্ষ্য ছিল, একটা সুনির্দিষ্ট পয়েন্ট ছিল, এখন কি আমরা স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে এই বিষয়গুলো থেকে সরে যাচ্ছি? দেখুন, এটি আসলে শুধু আমাদের দাবি না, এটি সবারই ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে তাদের ওপিনিয়ন এখানে দেওয়ার সুযোগ আছে। কিন্তু আমাদের অতীত যে অভিজ্ঞতা, আমাদের অতীতে যে প্রতারিত হওয়ার যে অভিজ্ঞতা, বিশেষ করে যারা ক্ষমতায় চলে যান, ক্ষমতার খুব কাছাকাছি থাকেন, তাদের কাছ থেকে আমাদের যে শিক্ষাটা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই আশঙ্কা থেকেই যায় যে একটি পরবর্তী যে সরকার আসবে তিনি আসলে কতটুকু এটির ব্যাপারে সদিচ্ছা থাকবেন। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যেটা আমরা আলোচনায় দেখলাম, যে এই গুমের সাথে বেসিক্যালি রাষ্ট্রীয় যে সংস্থাগুলো, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীগুলো, তারা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এটার সাথে জড়িত, তাদের অনেক অনেক সদস্যরা এখানে জড়িত, অর্থাৎ তাদের বিরুদ্ধেই কিন্তু এটা যদি মামলা হয়, এই মামলার কিন্তু তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকছেন তারই হয়তো কোনো সাবেক কলিগ অথবা তার অধীনস্থ কোনো ব্যক্তি, অর্থাৎ তার জন্যও এটার তদন্ত করাও কিন্তু সুখকর একটা বিষয় হচ্ছে না। এটি এখনও আমরা দেখতে পাচ্ছি, কারণ অন্যান্য যে জুলাই আগস্টে যে অন্য মামলাগুলো হয়েছে সেগুলোরও দেখবেন যে অগ্রগতি খুব একটা আমরা দেখছি না, সেটি কিন্তু চার্জশিট পর্যায়ে খুব একটা কিন্তু এখন আমরা পৌঁছাতে পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকেই যায় যে পরবর্তী যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে, তখন আমাদের প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্ট যারা আছে তারা আবার শক্তিশালী হয়ে যায় কিনা, আবার মানুষের উপরে ওই শক্তিটা তারা প্রদর্শন করে ফেলে কিনা, যে আমরা এই বিচারটা এমন আস্তে করে ফেলবো, এমন ঢিলে তামে এটা চলবে যে মানুষের এটায় ধৈর্যচ্যুতি ঘটে এবং বিরক্তি ঘটে যায়। আপনারা দেখেছেন যে আমার সমালোচক বলেছেন যে 5ই আগস্টের পরেও অনেক ভিকটিম ফ্যামিলি তারা ট্রমার মধ্যে, আরও বেশি ট্রমার মধ্যে পড়েছেন, কারণ অনেক ভিকটিম ফ্যামিলিরা কিন্তু তাদের প্রিয়জনকে ফিরে পেয়েছেন, কিছু কিছু ভিকটিম ফ্যামিলি, আর অনেকেই কিন্তু এখনও তারা ফিরে পাননি। অর্থাৎ সেই জায়গা থেকে তারা যে একটা বিচারও পাবেন, এবং বিচারটা তারা তখনই যাচ্ছেন যে তিনি ধরেই নিচ্ছেন যে তার এই যিনি প্রিয়জন তিনি আর ফিরে আসবেন না, এরকম একটা ধারণার জায়গা থেকেই শুধুমাত্র একটি প্রশান্তির জন্য তিনি কিন্তু এই বিচারের দ্বারস্থ হবেন। সেই জায়গায় যদি রাজনৈতিক সরকারের এই সদিচ্ছাটা না থাকে এবং প্রাতিষ্ঠানিক এই লিগ্যাল সংস্কারগুলো না হয়, তাহলে কিন্তু সেটি আসলেই আমাদের একটা আশঙ্কা তৈরি হবে যে এই বিচারটা যে গতি আমরা এখন আশা করছি সেটি আসলে রাজনৈতিক সরকার আসার পরে থাকবে কি থাকবে না। ধন্যবাদ অ্যাডভোকেট মুসা। খন্দকার রাকিব, আপনার কাছে একদম আমরা আলোচনার শেষ দিকে, এই প্রতিবেদন কি প্রতিবেদনই হয়ে থাকবে কিনা, এই বিষয়টা বলছি এই কারণে, দেখেন এই প্রতিবেদন এমন একটা সময় প্রকাশ হয়েছে যখন সবাই ঈদের ছুটিতে, এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনাও নেই, দু একটি পত্রিকা রিপোর্ট করেছে, ধরেন আবার ইরান ইসরায়েলের যুদ্ধ, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের মিটিং হয়েছে, অনেক টপিক আছে আলোচনার, তার মধ্যে যেমন খুব কম আলোচিত হয়ে হারিয়ে যাচ্ছে, এরকম করে এই প্রতিবেদনে কি একসময় হারিয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যেটা শুরুতেই বলেছি যে বাংলাদেশে যতগুলো কমিশন বা এরা এক গাদা হচ্ছে সুপারিশ করে, এর মধ্যে কিছু আপনার তৈরি হয়, মানে কিছু সরকার আপনার পূরণ করতে পারে এবং ম্যাক্সিমাম ফেল করে। এখানে সুনির্দিষ্টভাবে দুটো জিনিসের উপর এমফাসিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে জুডিশিয়াল বিষয়, কারণ যতজন গুম থেকে ফিরে এসেছেন তাদের সবার বিরুদ্ধে এক ধরনের প্যাকেজ মামলা দেওয়া হতো, যে সন্ত্রাস বিরোধী মামলা, তারপর হচ্ছে বিস্ফোরক দ্রব্যের মামলা, নানান ধরনের। আমি দেখেছি যখন হচ্ছে তাকে হাজির করা হতো কোর্টে, এবং তার বন্ধু বান্ধবকেই আবার এই মামলাতে সংশ্লিষ্ট করা হতো যে তার কাছে এই জিনিসগুলো পাওয়া গেছে। ফলে এখানে দেখা যাচ্ছে যে কি তারা বলতেছে সরকারকে, যেখানে ম্যাক্সিমাম মামলা যেহেতু প্যাকেজড এবং ফ্যাব্রিকেটেড মামলা,
এই জিনিসটা যাতে দ্রুত জুডিশিয়াল প্রসেস যাতে এটার একটা মীমাংসা করে। আবার এখানে একটা এক ধরনের রিস্ক থেকে যায় সরকারের দিক থেকেও, সরকার হয়তো বা এটা বলছে না বা কমিশন এই জিনিসগুলো বলছে না, এখানে একটা লার্জ চাঙ্ক অফ আপনার হচ্ছে যে পলিটিক্যাল যে অপোনেন্ট তাদেরকে যেরকমভাবে টার্গেট করা হয়েছে, অসংখ্য মানুষজনকে হচ্ছে জাস্ট তার মানে ইসলামনেসটাকে হচ্ছে এমনভাবে, কারণ বাউন্ডারি করায় যে যে এটা সন্ত্রাসবাদী চরমপন্থী সন্ত্রাস, এই যে বাউন্ডারিটা তৈরি করা বা জঙ্গি, এই বাউন্ডারিটা কে তৈরি করতেছে, কিভাবে তৈরি করতেছে? আমরা দেখতেছি যে রিপোর্টেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোককেই জঙ্গি বইলা হচ্ছে আপনার গুম করার যে এই যে শক্তি যে সরকারের সঙ্গে ইয়া করতেছে। সো এই জিনিসটা যে যে কিছু ন্যারেটিভ জায়েজ হয়ে গিয়েছিল যে এই ন্যারেটিভ আমি এস্টাবলিশ করতে পারলে এটা করা যাবে। সো এই যে একটা বিশাল একটা অংশকে এখানে হচ্ছে আপনার জুডিশিয়াল প্রসেসের মধ্যে নিয়ে আসছে এবং তারা সবাই কিন্তু এক ধরনের ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে এটা যাতে এই জিনিসটা এনশিওর করা যায় এই ভিকটিম যারা অলরেডি ভিকটিম হয়েছে তারা যাতে রিভিকটিমাইজ না হয়, এটা একটা দ্রুত জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে সরকারকে তারা কিন্তু বারবার জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে যেতে বলেছে এবং তারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যত কারণ বাংলাদেশের এই ট্রায়ালগুলো হচ্ছে বাংলাদেশের কিছু মানে স্পেশাল যে ট্রাইব্যুনাল যেমন সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল বা হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, সেখানকার প্রত্যেকটা পূর্বের জাজ, বর্তমান জাজ এবং যে সরকারের যে তারা প্রধান বিচারপতির সঙ্গে বসে এই জিনিসগুলো যাতে খুব দ্রুত সুরাহা করা এবং তাদের একটা রিস্ক থেকে যে আবার যারা গুম হয়েছে এদের মধ্যে মানে কোনো ধরনের যাতে এটা একটা ফেয়ার ট্রায়াল হয় সব দিকের সব মানুষের জন্য, এটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয় এই জিনিসটা তারা নিশ্চিত করার জন্য বলেছে। এবং ভিকটিমদেরকে রিপারেশন এবং তাদের যে এই যে সম্মান, যে তারা কিন্তু সবার সম্মানটাকে কিন্তু নষ্ট করা হয়েছে, তারা যাতে সমাজে তাদের পূর্ণ সম্মান নিয়ে ফিরে এসে রিহ্যাবিলিটেশন তাদের যাতে সরকার ঠিকভাবে করে। এবং সরকার এতদিন এই গুমগুলা করার জন্য সরকার যে পলিসি ছিল কাউন্টার টেরর পলিসি, সরকার কি করতো, সরকারের কিছু কিছু বাহিনী কিছু বিশেষ বিশেষ দেশ থেকে পয়সা পাইতো, তো ওই দেশের যে পলিসি ওদের পলিসি ছিল হার্ড মেজার, ধরে নিয়ে 60 দিন রেখে দেওয়া 80 দিন রেখে দেওয়া, যে সো এই যে পলিসিগুলো দিস ইজ সামথিং ভেরি ড্যামেজিং। আমাদের মতো দেশগুলোতে আমরা দেখেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশও অবশ্যই বাংলাদেশে এক ধরনের ঝুঁকি আছে সন্ত্রাসবাদের, মালয়েশিয়াতে ছিল, ইন্দোনেশিয়াতে ছিল, তারা কিন্তু কখনো এই ধরনের হার্ড মেজারে যায় নাই। তাদের নিজস্ব আপনার হচ্ছে রিস্ক রিডাকশনের কিছু আলাদা সেখানে মেথড আছে, একদম ইন্ডিজেনাস নিজস্ব। সো যেমন ব্রিটেনে এক ধরনের মেথড আছে যে তারা হচ্ছে 4টা P বলে, যে প্রিভেন্ট, পারচু, প্রটেক্ট, প্রিফেয়ার। সো তারা তাদের মতো করে এই জিনিসগুলোকে করে। বাংলাদেশ ব্রিটিশদের থেকে একটু নিতে চেয়েছে তাদের এই যে ফিলসফিক্যাল, বাট তারা যখন আপনার হচ্ছে এক্সিকিউশনে যাচ্ছে তারা হচ্ছে এমন কিছু দেশ থেকে নিছে যেগুলো খুবই হার্ড মেজার। সো এই যে সরকার যে এই বাহিনীগুলো তারা যে ধরনের এই যে বিভিন্ন দেশের সঙ্গে যে ধরনের চুক্তি করে, কোলাবোরেশন করে, সেখানে গুম কমিশন বলছে তাদের এই পলিসিগুলো এই ধরনের হার্ড মেজার থেকে বের হয়ে এসে মানুষ এই রিস্কগুলো যাতে সমাজে না তৈরি হয় এমনভাবে এই জিনিসগুলোকে তৈরি করা, লাইক হচ্ছে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া মডেল, যেখানে কমিউনিটি নিজে এক ধরনের রেজিলিয়েন্স তৈরি করবে, যে আইসা অন্য দিক থেকে এরকমভাবে আপনার হচ্ছে প্রেশার তৈরি করে হচ্ছে মানুষকে গুম করা দরকার নেই, যে মানুষ সমাজে যা ধরনের কোনো ঝুঁকি তৈরি না হয় এই ধরনের প্র্যাকটিসের প্রতি তারা হচ্ছে আপনার হচ্ছে গুরুত্ব আরোপ করেছে। ফলে তারা মাত্র দুটো, আমি আবার বারবার বলছি, জুডিশিয়াল এবং তারা নিজেরা ইনভলভ হয়ে জাজদেরকে সাথে নিয়ে এইটার একটা রিমেডি দেওয়া, ভিকটিমদেরকে সম্মান ফিরায় দেওয়া এবং হচ্ছে সরকারের পলিসিটাকে চেঞ্জ করা। অনেক ধন্যবাদ খন্দকার রাকিব। অ্যাডভোকেট মুসা, আপনি যদি 1 মিনিটে একটু কিছু যুক্ত করেন, কোনো সুপারিশ থাকলে। জি ধন্যবাদ। সুপারিশ ক্ষেত্রে যেহেতু আমি আইনের লোক, আমারও জায়গাটা হচ্ছে আইনের কিছু সংস্কার এখানে দরকার হবে এবং বিশেষ করে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, জুডিশিয়াল যে ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থায় যারা জাজ আছেন, যারা অন্যান্য স্টেক হোল্ডার আছেন, তাদের এখানে খুব বড় একটা গুরুদায়িত্ব থাকবে। যে কোনো সরকার পরিবর্তন হওয়ার পরেও তারা যদি তাদের সেই সক্ষমতা, সেই সাহস, সেই দরদটা মানুষের প্রতি দেখাতে পারেন, তাহলে কিন্তু এটার একটা বিচার হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব এবং আইন সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি খন্দকার রাকিব, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভাইনের পিএইচডি গবেষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গবেষক। আবারও হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমাদের একই স্টুডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। দর্শক, শেষ করছি আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। যারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ, আমরা কথা বলছিলাম গুম কমিশনের প্রতিবেদন, গুম খুনের তদন্ত বিচার নিয়ে। একজন নাগরিক হিসাবে একটা সেফ রাষ্ট্র প্রত্যেকেরই কামনা।
যে রাষ্ট্রে তার নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে মত প্রকাশ করবে। শুধুমাত্র মত প্রকাশের জন্য কেউ গুম হয়ে যাবে না, খুন হয়ে যাবে না। আমরা রাজনৈতিক সহিষ্ণুতা চাই। এমন একটা রাজনৈতিক সহিষ্ণুতা আসবে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে বিরোধী দলকে গুম করে ফেলবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। জুলাই বিপ্লব বোধহয় সেই প্রত্যাশাই করে। যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।